এদিকে আন্তর্জাতিক ক্ষমতায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই বক্তব্য দিলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। অন্যদিকে ভয়ঙ্কর ভাবে ফেসে যেতে পারে তারেক রহমান, শেষ মুহূর্তে আন্তর্জাতিক ভাবে করতে হতে পারে পদত্যাগ। তাহলে কি আবারও দেশ শেখ হাসিনার দল আওয়ামী লীগের হাতে চলে যাবে এবং ক্ষমতায় বসবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না, হঠাৎ একই বার্তা দিলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। খেলা ঘুরে গেছে, অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? মাহফুজ আলম সেও উপলব্ধি করতে সক্ষম হয়েছে এদেশে আওয়ামী লীগ ফিরবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়। আওয়ামী লীগ ফিরছে অতি দ্রুত। 2 বছর না হতেই আওয়ামী লীগের কথা চতুর্দিকে আলোচনা হচ্ছে। জুলাই বিপ্লবীরা আওয়ামী লীগ ফিরছে, এই আতঙ্কে ভুগছে, এই বাস্তবতাটা তিনি স্বীকার করে নিলেন। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা দখল করে 7ই আগস্ট অবৈধ ইউনূস সরকারের নির্দেশনায় ঢাকার একটি দৈনিক রিপোর্ট প্রকাশ করে যে 15 বছরে আওয়ামী লীগ 15 লাখ কোটি টাকা ঋণ করেছে। তারপর থেকেই গয়রহ এই প্রচারণা চালানো শুরু হয় যে শেখ হাসিনা দেশকে ঋণে ডুবিয়ে উন্নয়নের ভুয়া দাবি করে বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। ওদিকে মাত্র 2 বছরের শাসনে অবৈধ ইউনূস ঋণ করেছেন 2,60,000 কোটি টাকা। কিন্তু আইএমএফ বলছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ঋণ সবচেয়ে কম, অথচ সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বাংলাদেশেই। আর এখন তারেক রহমানের সরকার আইএমএফ এর কাছে আরো 400 থেকে 450 কোটি ডলার ঋণের আবেদন করেছে। জ্ঞান পাপীরা কি স্বীকার করবেন যে শেখ হাসিনা আসলে দেশটাকে ঋণে ডুবিয়ে যাননি, বরং শেখ হাসিনাকে সরিয়ে দেশটাকে নানাভাবে ডুবিয়ে দেওয়া হচ্ছে? 7ই আগস্ট 2024 ক্ষমতা দখলের মাত্র 2 দিনের মাথায় অবৈধ ইউনূস সরকারের নির্দেশে প্রেরণায় বণিক বার্তা রিপোর্ট করলো শেখ হাসিনা 8,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে পালিয়েছে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনে ঋণ বেড়েছে 15,58,000 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 85%। এর সাথে যুক্ত করা হলো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির বা জিএফআই এর তথ্য। 15 বছরে 149 বিলিয়ন ডলার বা 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। তারপর একে একে প্রায় সব মিডিয়া ঝাঁপিয়ে পড়লো এই প্রচারণায়। প্রোপাগান্ডা সচিব সবাইকে নির্দেশনা দিল এই প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য। সিপিডির ফাহমিদা খাতুন বললেন অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যে। আহসান এইচ মনসুর বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পুরো মিডিয়া মেশিনারি দিয়ে একটা বার্তাই প্রচার করা হলো যে শেখ হাসিনা দেশটাকে লুটে গেছেন, ঋণে ডুবিয়ে গেছেন, শেষ করে গেছেন, অথচ দেশটা টিকে আছে। কিন্তু এই বক্তব্যের বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ কি বলছে? আইএমএফ এর তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি ঋণ জিডিপির মাত্র 42%, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নের কাছাকাছি। মালদ্বীপ 125%, ভুটান 103%, ভারত 84%, পাকিস্তান 72%, এমনকি নেপালও 48% নিয়ে বাংলাদেশের উপরে। আইএমএফ নিজেই বলছে বাংলাদেশ এই অঞ্চলে ঋণ শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম শক্তিশালী উদাহরণ। তাহলে প্রশ্ন হলো, যদি শেখ হাসিনা সত্যি বাংলাদেশকে ঋণে ডুবিয়ে গিয়ে থাকেন, তাহলে আইএমএফ এর হিসাবে বাংলাদেশ কিভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম ঋণগ্রস্ত দেশগুলোর একটি হলো বলুন তো? তার মানে আসল চিত্রটা হলো শেখ হাসিনার আমলে ঋণ নেওয়া হয়েছিল দেশ গড়তে। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, রেল সম্প্রসারণ, এই অবকাঠামো কাগজে নয় মাটিতে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই প্রকল্পগুলোর ব্যয় বা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু যে সত্যটি কেউ এড়িয়ে যেতে পারবেন না সেটি হলো বর্তমান তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে আগের সরকারের রেখে যাওয়া প্রায় 1300 উন্নয়ন প্রকল্প তাদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রকল্পই 50 থেকে 60% বাস্তবায়িত হয়ে গেছে, যদিও ইউনূস সরকার সেগুলো থামিয়ে রেখেছিল। তাই চাইলেও ফেলে দেওয়া যাচ্ছে না। আমির খসরু মাহমুদ চৌধুরীর এই স্বীকারোক্তির ভেতরেই বড় সত্য লুকিয়ে আছে। যদি প্রকল্পগুলো একেবারেই অর্থহীন হতো তাহলে সরকার সেগুলো বাতিল করত। অর্ধেক বাস্তবায়িত প্রকল্প ফেলে দিলে রাষ্ট্রেরই ক্ষতি, এটি বর্তমান সরকারও বোঝে। অর্থাৎ আগের সরকারের সব উন্নয়নকে এক কথায় ভুয়া বলা রাজনৈতিকভাবে সুবিধাজনক হলেও অর্থনৈতিকভাবে তা ধোপে টিকছে না। যে কোনো উন্নয়নশীল দেশ যখন ব্যাপক অবকাঠামো নির্মাণ করে তখন ঋণ বাড়ে, এটাই অর্থনীতির স্বাভাবিক নিয়ম। ঋণ নিজে অপরাধ নয় বা ঋণ নেওয়াটা অপরাধ নয়। পৃথিবীর সব দেশই ঋণ করে। এই মুহূর্তে সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ আমেরিকা এবং পৃথিবীর সমস্ত উন্নয়ন দেশগুলো মানে উন্নত দেশগুলো ঋণের বোঝা বহন করছে। ইংল্যান্ডের ঋণের বোঝা মানে ভয়াবহ। আসলে প্রশ্ন হওয়া উচিত ঋণ কোথায় গেছে?
ঋণের বিনিময়ে কি তৈরি হয়েছে, আর সেই ঋণ পরিশোধের সক্ষমতা অর্থনীতির আছে কিনা। শেখ হাসিনার আমলে ঋণ বেড়েছে, কিন্তু জিডিপি আরো দ্রুত বেড়েছে। 2009 থেকে 2024 এই 15 বছরে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে। দারিদ্র্যের হার 40% থেকে নেমে এসেছে মাত্র 18%। রপ্তানি আয় $10 বিলিয়ন থেকে বেড়ে $55 বিলিয়ন ছাড়িয়েছে। ঋণ জিডিপি অনুপাত নিয়ন্ত্রণে থেকেছে। এটাই প্রকৃত অর্থে দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা। অন্য অনেক দেশ এই ব্যবস্থাপনায় টিকতে পারেনি বলে দেউলিয়া ঘোষণা হয়েছে এবং IMF থেকে বেইল আউট নিয়েছে, বাংলাদেশও নিয়েছে। এবার আসুন দেখি তথাকথিত গণ অভ্যুত্থানের পরের চিত্রটা কি। জুলাই সন্ত্রাসীদের দিয়ে ক্ষমতায় আসা অবৈধ ইউনূস সরকার মাত্র 14 মাসে ঋণ বাড়িয়েছে 2,60,257 কোটি টাকা এবং অন্য কোনো উন্নয়ন ছাড়াই সকল উন্নয়ন প্রকল্প বন্ধ করে কোনো কাজ করেনি তারা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন নেমে এসেছে 7 বছরের সর্বনিম্ন পর্যায়ে। রাস্তা করেন নাই, সেতু করেন নাই, কারখানা করেন নাই, শুধু ঋণ নিয়েছেন আর ঋণ নিয়েছেন। কারণ জুলাই সন্ত্রাসীদের দিয়ে দেশ ধ্বংস করার পর রাজস্ব আহরণ ব্যবস্থা ভেঙে পড়েছে, বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, NBR এর কর্মকর্তারা আন্দোলনে নেমেছিল আর দেশের মানুষ সঞ্চয়পত্র ভেঙে জীবন চালাতে বাধ্য হয়েছে। এখানেই রাজনৈতিক প্রচারণার সঙ্গে অর্থনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় সংঘাত। কারণ যারা বলেছিলেন আগের সরকার মানে শেখ হাসিনার সরকার দেশকে ঋণে ডুবিয়েছে, তারাই ক্ষমতায় এসে উন্নয়ন কমিয়েও ঋণ কমাতে পারেননি। খেতে তো হবে। এরপর এলো তারেক রহমানের সরকার, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ। এই সরকার এসেছে প্রতিশ্রুতির ডালি নিয়ে, ঋণ কমাবে, ফ্যামিলি কার্ড দেবে, কৃষি ঋণ মওকুফ করবে, নতুন বেতন কাঠামো দেবে, 1 কোটি কর্মসংস্থান করবে। কিন্তু বাস্তবতা হলো ক্ষমতায় আসার পরপরই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চলতি বছরের 9 জুন IMF কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নতুন করে 3 বছর মেয়াদী ঋণ কর্মসূচির আওতায় 400 থেকে 450 কোটি ডলারের ঋণ চেয়েছেন। পাশাপাশি IMF এর র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টের আওতায় আরো $200 কোটি জরুরি সহায়তাও চাওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আগে ঋণ ছিল দেশ ডোবানো আর এখনকার ঋণ হবে সংস্কার। আগে ঋণ ছিল অপচয় আর এখনকার ঋণ হবে অর্থনীতি পুনরুদ্ধার। সবচেয়ে ভয়াবহ দিকটা হলো IMF এর সাথে আগের চুক্তির কিস্তি এখনো পর্যন্ত ঠিকমতো পাওয়া যাচ্ছে না। $550 কোটি চুক্তির বিপরীতে পাওয়া গেছে মাত্র 364 কোটি। ষষ্ঠ কিস্তির $130 কোটি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় তা এখনো ঝুলে আছে। IMF স্পষ্ট বলছে তারা দেবে না। বিশ্বব্যাংক এবং IMF এর বৈঠকেও কোনো সুরাহা হয়নি। অর্থাৎ যে সরকার পুরনো ঋণের কিস্তি ঠিকমতো পাচ্ছে না, সেই সরকার নতুন করে আরো বিশাল ঋণের আবেদন করছে। এটা তো পরিহাসের কথা, তাই না? IMF এখন লিখিতভাবে জানতে চাইছে বিএনপি সরকার ব্যাংক খাত সংস্কার করবে কিনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে IMF এর এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালকের বৈঠক হয়েছে স্থগিত কিস্তির বিষয় নিয়ে। আগামী 3 অর্থ বছরে শুধু বৈদেশিক ঋণের আসল পরিশোধেই ব্যয় হবে প্রায় $1,229 কোটি, যা বর্তমান বিনিময় হারে প্রায় 1.5 লাখ কোটি টাকার সমান। সুইস ব্যাংকের তথ্য আমাদের নতুন প্রশ্ন উদ্রেক করছে মনে। 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ প্রায় 41% বেড়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও যদি বিদেশে অর্থের প্রবাহ বাড়ে, তাহলে অর্থ পাচার বন্ধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি বাস্তবে কতটা কার্যকর হবে বলুন তো? যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী আর NCP এই জুলাই সন্ত্রাসীদের তথাকথিত বিপ্লবের পরে দেশে বিনিয়োগ আসেনি, কর্মসংস্থান বাড়েনি, রিজার্ভ স্থিতিশীল হয়নি, বাজারে স্বস্তি আসেনি। কিন্তু সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বেড়েছে। কারা পাঠালো সেই টাকা? এই তো সেই আপনাদের বর্ষা বিপ্লবের ফসল, তাই না? শেখ হাসিনার বিরুদ্ধে যে ঋণ প্রচারণা চালানো হয়েছিল সেটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। লক্ষ্য ছিল দেশের মানুষকে বিভ্রান্ত করে এমন একটি সরকারকে উৎখাত করা যে সরকার আসলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার মানে শেষ কথা হলো বাংলাদেশের অর্থনীতি স্লোগানে চলবে না। ঋণ নিয়ে চিৎকার করে লাভ নেই যদি রাজস্ব বাড়ানো না যায়। উন্নয়নকে গালি দিয়ে লাভ নেই যদি সেই উন্নয়নের বিকল্প পথ দেখানো না যায়। IMF কে দোষ দিয়ে লাভ নেই যদি নিজের ব্যাংক খাত, কর ব্যবস্থা, ব্যয় ব্যবস্থাপনা ঠিক না করা যায়। জনগণ তো জানতে চাইবেই ঋণ কোথায় গেল, বিদেশি বিনিয়োগ কোথায় গেল, বিদেশি বিনিয়োগ আসলো না কেন, রিজার্ভ কোথায় গেল, বাজারে স্বস্তি কেন আসছে না। এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু শেখ হাসিনার দিকে আঙুল তুললে দেশও বাঁচবে না, অর্থনীতিও বাঁচবে না। হ্যাঁ, রাজনীতি করতে পারবেন, সংসদে দাঁড়িয়ে গালাগালি করতে পারবেন, সংসদে দাঁড়িয়ে নানা রকমের গান, নৃত্য, অনেক কিছু হতে পারে, কথিত বিপ্লবও হয়ে যেতে পারে এবং গণ অভ্যুত্থানের নামে সন্ত্রাসের মাধ্যমে দেশ দখল তো হতেই পারে, হয়েছেও তাই না? কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়ে আর কতকাল চলবেন বলুন তো? প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।